থামে আবরার। সিয়াম হাঁ করে তাকিয়ে থাকে আবরারের মুখপানে। চোখের কনির বেয়ে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। সেটা সিয়াম স্পষ্ট দেখে ফেলেছে আবরার কাছে। আবরার, আদ্রতাকে নিয়ে আসি। ভাই, তুই কষ্ট পাচ্ছিস? আমি কি এনে দিতে পারবো, তুই শুধু একবার বল। আবরার সিয়ামের হাত ধরে। ওকে আমার চাই না। ওকে ছাড়া তুই 2 দিনও থাকতে পারবি না ভাই। ও তোর ভালো থাকার মেডিসিন। থাকতে না পারলে মরে যাব, তবু ওকে আমার লাগবে না। সিয়াম আর কিছু বলে না, চুপচাপ আবরারের হাতে ওষুধ লাগিয়ে দিতে থাকে। মনে মনে ভাবতে থাকে অন্য কিছু। আদ্রিতাকে আনতে হবে। কিভাবে আনবে? কোথায় আছে আদ্রিতা? আবরার আবার বলে। কালকেই সুইজারল্যান্ড ব্যাক করছি, সবকিছু গুছিয়ে রাখিস। ব্যান্ডেজ করা শেষ, বক্স গুছিয়ে দাঁড়ায় সিয়াম। নিজের ভাঙা হাতখানা এগিয়ে আবরারের মাথায় হাত বোলায়। ভাই, আমি সব ব্যবস্থা করে ফেলবো, তুই রেস্ট কর। বলেই সিয়াম চলে যায়। আবরার এবার হেসে ফেলে, বিড়বিড় করে বলে। পাগল একটা। আমান আহাদকে ঘুম থেকে ডেকে তোলে সিয়াম এবং 3 বন্ধু মিলে তখনই বেরিয়ে পড়ে আদ্রিতাকে খুঁজতে। আবরারের খেয়াল রাখার জন্য ইরফানকে রেখে যায়। পই পই করে বলে। কুমিরের মতো না ঘুমিয়ে আবরারকে চোখে চোখে রাখবি। বৃষ্টি কমেছে শেষ রাতের দিকে, কমেছে বলে একদমই নাই হয়ে গিয়েছে এতক্ষণ। আসমান কালো মেঘে ঢেকা ছিল, কিন্তু এখন 2-1টা তারা ফুটেছে। থালার মতো বিশাল চাঁদ পূর্ণ করে ঢেলে পড়েছে। চারিদিকে শ্রুতিমধুর সুরে ভেসে আসছে আজানের শব্দ। আদ্রিতা হাঁটছে মাথা নিচু করে, বিরতিহীন হেঁটেই চলেছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে জানা নেই তার, শুধু এতটুকুই জানে। চলে যেতে হবে বহু দূরে, অতি প্রিয় মানুষের নিকটে আর ফেরা যাবে না। নিজেকে বাঁচিয়ে রাখতে হবে নিজের দায়িত্বে, কারো ঘাড়ে বোঝা হওয়া চলবে না। জামা কাপড় ভিজে জুবুথুবু হয়ে আছে, চুল হতে টপ টপ করে পানি পড়ছে। ভোরের শীতল বাতাসে শরীর কাঁপিয়ে তুলছে। ভাইয়া গাড়ি থামাও জলদি। ইশারা এবং আসিফ হাসপাতাল থেকে বাসায় ফিরছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছিল হাসপাতালে। বৃষ্টি কমতেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। হঠাৎ করে ইশারা একটা মেয়ে দেখতে পায়, এলো পাথারি হাঁটছে। আসিফ গাড়ি থামায়, বিরক্তিতে চোখ মুখ কুচকে তাকায় ইশারার পানে। সুধাই। কি হয় তোর? সবসময় বিরক্ত কেন করিস? ইশারা হাতের আঙুলের সাহায্যে রাস্তার পানে দেখায়। ল্যাম্পপোস্টের আলোতে একটা মেয়েকে স্পষ্ট দেখা যাচ্ছে। আসিফের মুখ ফসকে বেরিয়ে আসে। আদ্রিতা এখানে? ইশারা ভ্রু কুচকায়। তুই চিনিস ওকে? জবাব দেয় না আসিফ। অতি দ্রুত সিট বেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে। বড় বড় পা ফেলে এগিয়ে যায় আদ্রিতার নিকট। ইশারাও আসিফকে ফলো করে। আদ্রিতা, তুমি এখানে কেন? পরিচিত কণ্ঠস্বর শুনে থামে আদ্রিতা, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। আসিফকে দেখে একটু হাসার চেষ্টা করে বলে। এমনি। এমনি এমনি কেউ এত রাতে রাস্তায় হাঁটে? পাগল ভেবেছো আমাদের? সত্যি কথা বলো, নাকি বাড়ির পথ ভুলে গেছো? ইশারার কথায় আদ্রিতা ঘাবড়ায়। নিজের দুর্বলতা বুঝতে দেওয়া যাবে না, বলতে পারবে না। আবরার তাসনিন আমায় ফেলে চলে গেছে, এখন আমার কোনো জায়গা নেই যাওয়ার। আদ্রিতা, আসিফের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় আদ্রিতা। থেমে থেমে বলে। বাড়ির পথ ভুলে গিয়েছি। আসিফের বিশ্বাস হলো না, তবু যেতে পুনরায় ঘাটায় না, বরং বলে। গাড়িতে ওঠো, পৌঁছে দিচ্ছি। নাকচ করতে পারে না আদ্রিতা। বিনা বাক্যে মাথা নেড়ে সম্মতি প্রদান করে এবং ইশারার সঙ্গে গিয়ে গাড়িতে বসে। আসিফ ওদের পেছন পেছন যায়। ইশারা প্রচুর কথা বলে, সে তার মতো করে আদ্রিতাকে এটা ওটা বলেই যাচ্ছে। আদ্রিতা হ্যাঁ হতে জবাব দিচ্ছে। এক পর্যায়ে ইশারা বলে। তোমার বাড়িতে কে কে আছে? আদ্রিতা খানিক্ষণ তাকিয়ে থাকে ইশারার মুখপানে। মনে মনে ভাবে, তার কি আসলেই বাড়ি আছে? কেউ কি আছে তার, ভালো সময় কিংবা খারাপ সময়ের সঙ্গী? কেউ কি আছে যে তাকে ভালোবাসে, বুকে আগলে রাখে, মন খারাপের সঙ্গ দেয়? না, অনেক ভেবেও কাউকে খুঁজে পায় না আদ্রিতা। আখি পল্লবে অশ্রু জমে। আনমনে বলে ওঠে। আমার কেউ নেই, কখনোই কেউ ছিল না। কেউ ভালোবেসেনি, কেউ ভালোবাসেনি আমায়। কেউ কখনো বুকে জড়িয়ে বলেনি আমি তো আছি। প্রচণ্ড মন খারাপে কেউ পাশে বসে বলেনি সব ঠিক হয়ে যাবে। একাকিত্বে কেউ কখনোই সঙ্গ দেয়নি। পৃথিবীর কোনো মানুষই সুখী নয়, সবারই কম বেশি দুঃখ রয়েছে, কিন্তু আমার কম বেশি নয়, পুরোটাই দুঃখ। আমি এক হতভাগা নারী,
যে সারা জীবন ভালোবাসা খুঁজে বেড়াতো কিন্তু পৃথিবীর বুকে একটু ভালোবাসা পেল না। ইশারা অবাক নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে। চমকেছে বেশ। আসিফের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সিয়াম, আমান, আহাদ এবং ইভান পাগলের মতো খুঁজে চলেছে আদ্রিতাকে। তাদের কানে খবর পৌঁছে গিয়েছে যে আদ্রিতা আরিফের বাড়ি থেকে বেরিয়েছে। সেই থেকে ওরা খুঁজছে। চারজন চারদিকে ছড়িয়ে পড়েছে, চোখ মুখে আতঙ্কের ছাপ। আদ্রিতা হারিয়ে গেলে কি হবে? আবরার মুখে যাই বলুক, কিন্তু ওরা জানে এই মেয়েটি হারিয়ে গেলে আবরার তাসনিন বাঁচবে না, কিছুতেই বাঁচবে না। ভোরের আলো প্রায় ফুটে উঠেছে, এখনও আদ্রিতাকে খুঁজে পায়নি ওরা। হতাশ সিয়ামের কান্না পাচ্ছে, হাঁটু মুড়ে বসে পড়ে রাস্তার পাশে। তখন দেখতে পাই টনি এবং ইমা রাস্তার পাশে থাকা আইসক্রিমের দোকানের পাশে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছে। তখনই সিয়ামের মাথায় একখানা আইডিয়া চলে আসে। যাদের জন্য আজকে আদ্রিতা আবরারের সঙ্গে নেই তাদের একটু সাজা দেওয়া যায়। ভাবতে ভাবতেই কল করে বাকি বন্ধুদের। আবরারকেও টেক্সট দিতে ভুলে না। তারপর চার বন্ধু জড়ো হয়ে পাটি পেতে পেয়ে এগিয়ে যায় আইসক্রিম দোকানের সামনে। গিয়ে চারজন গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। হাই আল্লাহ, এখানে দুজন বুড়া মানুষ পীড়িত করতেছে। কে কোথায় আছেন? তাড়াতাড়ি এগিয়ে আসেন, দেখে যান আমাদের মতো যুবককে ছক্কা মেরে কিভাবে রাস্তার মধ্যে ড্রাগস রোমান্স করা শুরু করেছে। বলতে বলতে আহাত গিয়ে টনিকে ধরে। আমান ইমাকে। সিয়াম ওদের থামিয়ে নিজে কবিতার সুরে বলে, ছি ছি ছি, এক পা গেছে কবরে, তবুও আপনাদের ভাটা পড়ানি যৌবনে। এজন্যই কবিগুরু বলেছিলেন, ওহে বৎস সিয়াম, এক যুগ আসিবে, দেখিস 60 বছরের বুড়িও সাজিবে জোয়ান। করবে তারা রং ঠং রাস্তাঘাটের মধ্যে, তুই বলছে অ্যাকশন নিস তাদের বিরুদ্ধে। কবিতা শুনে বাকিরা বলে, বাহ বাহ, কি সুন্দর কবিতা। ইমা বলে, তোমরা কি করছো? সব রেপুটেশন নষ্ট হবে আমার। সিয়াম জবাব দেওয়ার সুযোগ পায় না। তারই মধ্যে আশেপাশে যত বাড়ি ছিল সব বাড়ির লোকজন জড়ো হয় এবং তাদেরকে এমন সুন্দর করে বোঝায়। আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, তখন দেখি ওনারা দুজন ওই দোকানের পাশে, ছি বলতেও পারছি না, ওই আর কি কালা রোমান্স করছিল উইথাউট ড্রেস আপে। সকলেই ছি ছি করতে থাকে। ইমা এবং টনির কোনো কথাই শোনে না। একজন মুরব্বী সিয়ামে থেকে ইমার স্বামীর নাম্বার নেয় এবং তাকে কল দেয়। বলে, আরে বুঝতে পারে না ঠিক কিসের সালিশি বসবে, আর তাকেই বা কেন ডাকা হলো? ইমা সিয়ামের মুখপানে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে জ্বালিয়ে দিবে। এটা দেখে সিয়াম মুচকি হাসে। আমানের কাঁধে হাত রেখে বলে, বুঝলি, তোর ক্রাশ নার্গিস আপার একখানা গান আমার ঠোঁটে বেরিয়ে আসছে। চল চালা একসাথে গাই। ধৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে, ও সিয়াম রে এইবারের মতো মাপ কইরা দে। আসিফ, ইশারা এবং আদ্রিতা দাঁড়িয়েছে চৌধুরী বাড়ির মূল ফটকে। আদ্রিতার বুক কাঁপছে, কলিং বেল বাজাতে ইচ্ছে হচ্ছে না। ইশারা বড়ই অধৈর্য ব্যক্তি, তাই সেই কলিং বেল বাজায় এবং সাথে সাথে দরজা খুলে যায়। দরজার সামনে থাকা ব্যক্তিটিকে দেখে আদ্রিতা চমকায়। এটা কি হলো? এই মানুষটার মুখোমুখি তো হতে চায়নি আদ্রিতা, তার থেকে দূরে সরতে চেয়েছিল। যে মানুষটার মুখোমুখি হতে হবে বলে বাবার বাড়ি থেকে চোরের মতো পালিয়ে আসলো, সেই মানুষটারই মুখোমুখি হতে হলো আদ্রিতাকে। বুকের ভেতরটা অসম্ভব কাঁপছে। পাশে আসিফ আদনান দাঁড়িয়ে আছে। মানুষটা বোধহয় রেগে গেল, এবার আদ্রিতাকে মারবে, বকবে। আসিফকেও কয়েকটা কড়া কথা শোনাতে ভুলবে না। পুনরায় রেগে যাবে লোকটা, তার অভিমান গাঢ় হবে, ভুল বুঝবে তাকে। আশ্চর্য, যে কয়েক ঘন্টা আগেও মনে মনে প্রতিজ্ঞা করলো, আবরার তাসনিনের প্রতি আর কখনো দুর্বলতা রাখবো না। আজকের পর থেকে তার কথা ভাববো না, মুখোমুখি হলেও এড়িয়ে চলবো। সে যতটা আঘাত করেছে আমায়, তার থেকেও দ্বিগুণ আঘাত করব তাকে। কিন্তু এই মুহূর্তে আবরার তাসনিনের আঘাতের কথা মন থেকে উড়ে গিয়েছে। মন শুধু বলছে, উনি কি আসিফকে দেখে ভুল বুঝলো? আবরারের চোখে চোখ রেখে কতক্ষণ যাবৎ উল্টাপাল্টা ভেবে চলেছে জানা নেই আদ্রিতার। তবে আতিয়া বেগম এগিয়ে এসে যখনই বলে ওঠে, আদ্রিতা তুমি? তখনই ভাবনা থেকে বের হয়, চোখ জোড়া নামিয়ে নেয়, এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে বলে, মা এখনই আসলাম। তোর সাথে ওরা কারা? আ বাকিটা বলার আগে ইশারা বলে ওঠে, আন্টি আমাদের চিনবেন না, রাস্তায় কাঁপতে কাঁপতে হাঁটছিল, ভাইয়া আর আমি বাড়িতে পৌঁছে দিলাম। ঠিক আছে তাহলে আন্টি, আমরা যাচ্ছি, ভালো থাকবেন। আদ্রিতা নিজের খেয়াল রেখো।
বলেই আসিফের হাত ধরে টেনে নিয়ে যায়। ইশারা চেনে আবরার তাসনিনকে, এমনকি আসিফের হাত ভাঙার রহস্যও জানে। তাই সে চাচ্ছে না তার ভাই এই লোকটার পাশাপাশি থাকুক। আতিয়া বেগম নিজের শাড়ির আঁচল দ্বারা আদ্রিতার মাথা মুছিয়ে দিতে দিতে বকতে থাকে। ঠান্ডা লেগে গেলে কে দেখবে তোমায়? নিজের প্রতি একটু যত্নশীল হতে পারো না? সারাক্ষণ আমার জানটা জ্বালিয়ে খাওয়ার দান্দা। এমন বকা প্রায় শোনে আদ্রিতা, কখনো মন খারাপ হয় না, বরং মিষ্টি বকাগুলো ভালোই লাগে। মামা একটা ফিল পাওয়া যায়, কিন্তু আজকে কেন জানি না মন খারাপ হয়ে যায়। আর চোখে এক পলক তাকাই আবরারের পানে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যাচ্ছে। একবারও পেছনে ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না বোধ হয়। আদ্রিতাও অতি দ্রুত নজর ফিরিয়ে নেয়, মনে মনে বলে, নির্লজ্জ বেহায়া আদ্রিতা, মরে যা, তবু আগুন দেখে ঝাঁপ দিস না। আতিয়া বেগম এবং আদ্রিতাকে সাথে নিয়ে আবরার কোথাও যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট শেষে আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে, পাখি এবং আপনি রেডি হয়ে নিন, বেরোবো আমরা। আদ্রিতা নিজের কক্ষ থেকে শুনতে পায় আবরারের বলা কথাগুলো। মনের মধ্যে ভয়রা দানা বাঁধে। ডিভোর্স দেওয়ার জন্য উকিলের চেম্বারে নিয়ে যাবে না তো? অসম্ভবভাবে কাঁপছে কলিজাখানা। মৃত্যু আসুক, তবু আবরার তাসনিনকে ডিভোর্স দিতে পারবে না সে, কিছুতেই না। আদ্রিতা, তৈরি হয়ে নাও, বেরোবো আমরা। আতিয়া বেগম তারা দিয়ে বলে। আদ্রিতা মানা করার সাহস পায় না, শুধু আল্লাহ আল্লাহ করতে করতে জামা পাল্টে নাই। এমনিতেই গাড়ি ছাড়া কখনই আবরার বাহিরে বের হয় না, তবে আজকে হাঁটছে। চোখে রোদ চশমা পরে নিয়েছে। আদ্রিতা আবরারের পেছনে। আতিয়া বেগম আহাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে। হঠাৎ করে আদ্রিতার নজর পড়ে রাস্তার পাশে থাকা হলুদ রঙের ছোট্ট ফুলের পানি। স্কুল বোধহয় এটা। উঁচু বিল্ডিংয়ের পাশে সুন্দর ফুল গাছ, তাতে হলুদ রঙের ছোট ছোট ফুল ফুটে আছে। আদ্রিতার বড্ড ইচ্ছে করে একখানা ফুল ছিঁড়তে, কিন্তু সাহস পায় না, কেননা সেখানে দারোয়ান বসে আছে। দেখলে নিশ্চয়ই বকবে, মনটা খারাপ হয় তার। ফুলের পানে থেকে নজর ফেরাতে যেতেই দেখতে পাই আবরা তাসনিন খুবই যত্ন সহকারে একটা ফুল ছিঁড়ে নিল এবং ফুলটা আদ্রিতার পানে এগিয়ে দেয়। মনে মনে বেশ খুশি হয় আদ্রিতা। ছোটের কোণে হাসি লুকিয়ে ফুলটা হাতে নেয় এবং সমান্তালে হাঁটতে থাকে আবরারের সঙ্গে পা মিলিয়ে। টনি এবং ইমা পাশাপাশি বসে আছে। তাদের মূলত বসিয়ে রাখা হয়েছে। অনেক মুরব্বীরা তাদের ঘিরে বসে আছে। সিয়াম ইমার পায়ের কাছে মোড়া টেনে বসে আছে, মানে টনির সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত এখান থেকে নড়বে না, এটাই তার প্রতিজ্ঞা। আরিফ তার 2 বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছে, এক কোণে দাঁড়িয়ে আছে। বিচার কার্যক্রম শুরু হবে, কিন্তু আমান হতে দিচ্ছে না। আবরার আসবে, তারপরই যা হওয়ার হবে। তারই মধ্যে আহাদ এবং আতিয়া চলে আসে। পেছনে দেখা যাচ্ছে আদ্রিতা এবং আবরার আসছে। এবার আমান অনুমতি দেয়। একজন মুরব্বী আরিফের পানে তাকিয়ে বলে, আপনার বউকে অন্তরঙ্গ অবস্থায় এই লোকটার সাথে দেখা গেছে। ভদ্র সমাজে বসবাস করি আমরা, এমন অশ্লীলতার সঙ্গে পরিচিত নই। এবার আপনি বলুন কি করব। আরিফ এক পলক তাকায় ইমার মুখপানে, পরপরই নজর ফিরিয়ে নেয়। আদ্রিতার সব কথা শুনে আবরারের মুখপানে তাকিয়ে আছে, কেননা সে বুঝে গিয়েছে সব আবরারের কারসাজি। আরেকজন মুরব্বী বলেওছে, আপনার বউ আপনার সঙ্গে সুখী না, সে এই লোকটার সঙ্গে থাকতে চায়। সিয়াম বলে, চাচ্চু এটা কবিতা শুরু বলতে হয়। সুখী নয় আপনার বউ বিবাহিত জীবনে, শখ জেগেছে লাং ধরার, নতুন করে ফুল ফুটেছে হৃদয় কাননে। বরিশা হয়েছে ঠিকই, তবে মনের বয়স হলো। বাকিটা শেষ করার আগেই আমন মুখ চেপে ধরে সিয়ামের, ফিসফিস করে বলে, চুপ কর শালা, তোর কবিতা পরে শুনবনি। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনাদের যা ভালো মনে হয় করেন। বলি সে তার বাচ্চা দুটো নিয়ে চলে যায়। ইমা অনেকবার পিছু ডাকে, কিন্তু একবারও পেছনে ফিরে তাকায় না। এলাকার মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগেই, এবার জানিয়ে দেয় শুধু বলে, ওনাদের বিয়ে দেওয়া হবে। এরপর টনি এবং ইমাকে নিয়ে চলে যায় সবাই। সিয়াম মুক্ত পাখির মতো উচ্চস্বরে গেয়ে ওঠে, লাফা 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 লা রে লাফারা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা, বন্ধুরে তোর নিয়ে সুখেরই সাগরে ভাসাবো প্রেমেরই ভেলা। এই গানটা আজকে ইমার টনি শুনবে। আমন মুখ বাঁকিয়ে বলে, ধুর শালা, ইমা গাইবে। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। তারপর টনি বলবে, তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া। তারপর জানি কি ভুলে গেছি। আদ্রিতার 2 চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, রাগে শরীর কাঁপছে তার।
আবরার তাসনিন হার্টলেস জানতাম, কিন্তু আপনারা চারজন এতটা খারাপ জানতাম না। ভীষণ খারাপ, আপনারা ভীষণ খারাপ। কেন করলেন এমনটা? আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে আবরারের মুখপানে তাকিয়ে বলে, তুই ওনাদের মেরে ফেলতিস সেটাই ভালো হতো, কিন্তু যেটা করলি। আবরার কপাল কুঁচকে বলে, সিয়াম ওদের ভিডিও দেখা। মেয়েরা নাকি বাবা ভক্ত হয়, বাবার প্রতি তাদের আলাদা একটা টান থাকে। হাজার অপরাধ করলেও মেয়েরা কখনোই তাদের বাবাকে ভুল বুঝতে পারে না বা ঘৃণা করতে পারে না। আদ্রিতার মা যখন মরে যায় তখন আদ্রিতা কেঁদেছিল, খুব কেঁদেছিল, কষ্ট হয়েছিল খুব। কিন্তু আজকে বাবার অসহায় মুখখানা দেখে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে। নিজেকে অসহায় মনে হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। পৃথিবীর সব কিছুর বিনিময় হলেও বাবার হাসি মুখটা দেখতে ইচ্ছে করছে। আদ্রিতা নিজে চোখে দেখেছে বাবা ঠিক কতটা ভালোবাসতো ইমাকে, কিভাবে যত্নে আগলে রাখত। আজকে সেই ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে গেল, ঠিক কতটা কষ্ট হচ্ছে তার। বাবা কাঁদছে নিশ্চয়ই। আচ্ছা, মা মারা যাওয়ার সময় কেঁদেছিল? কষ্ট হয়েছিল তার? হয়তো না, কারণ আদ্রিতাকে তাকে কাঁদতে দেখেনি, বরং চোখ মুখ উজ্জ্বল ছিল। অপছন্দের মানুষ মারা গেলে কান্না পায় না। আদ্রিতা খাবি আয়। আতিয়া বেগম ডাকছে উচ্চস্বরে। অন্য সময় হলে দৌড়ে চলে যেত সে, কিন্তু এখন যেতে ইচ্ছে করছে না। আতিয়া বেগম খাবার টেবিলে সাজানো শেষ করতেই আবরার বাড়িতে ঢোকে, হাতে কয়েকটা শপিং ব্যাগ। আতিয়া বেগম আঁচলে হাত মুছতে মুছতে আবরারের দিকে এগিয়ে যায়, ছেলের চোখে চোখ রেখে বলে, আবরার তুই এমনটা কেন করলি? আবরার কপাল কুঁচকে বলে, এমনি। আমার তার সাথে সম্পর্ক আছে এমনটা ভেবেছিস? আবরার মায়ের মুখপানে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত। অনেকদিন পর এতটা মনোযোগ দিয়ে দেখছে সে মাকে। ইচ্ছে করছে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু বিবেক বাধা দিচ্ছে, চিল্লিয়ে বলছে, আবরার, মাকে অসম্মান করিস না, সেই তোকে জন্ম দিয়েছে। ফুস করে শ্বাস টানে আবরার, মাকে পাশ কাটিয়ে চলে যেতে নাই। আতিয়া পুনরায় বলে, আদ্রিতাকে নিয়ে কি ভেবেছিস? কি করবি? আমি কিন্তু ওকে তোর সাথে যেতে দিব না, এক ফোঁটাও ভরসা করি না তোকে। আদ্রিতা না তাবরিতা, চিনি না তাকে। বলেই চলে যায় আবরার। আতিয়া বেগম কপাল কুঁচকে তাকিয়ে থাকে ছেলের যাওয়ার পানে। চিনেই না আদ্রিতাকে? এ কেমন কথা? এই ছেলেকে জন্ম দিলেও এখনো পর্যন্ত মনোভাব বুঝতে পারল না। কি বলে কি করে আল্লাহ জানে। আদ্রিতা আবরারের বলা কথাখানা শুনতে পায়, দুঃখ হয় না বরং রাগ হয়। চিনেই না তাকে? বাহ, ভালোই, আদ্রিতা এবার থেকে চিনবে না আবরার না তাবরার। কে এই আবরার তাসনিন? কোথাকার কোন বাল? সিয়াম আমান আহাত বাসরঘর সাজিয়ে ফেলেছে, টনিকে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে রুমের এক কোনায়। বাধার কারণও আছে, টনি এখানে থাকতে চাচ্ছে না। সে এখনই সুইজারল্যান্ড ফিরে যাবে, কিন্তু বাসনা করিয়ে টনিকে ছাড়া ঠিক হবে না, কখনোই না। তাই তো সিয়াম আমান মিলে হাত পা বেঁধে নিয়ে এসেছে আবরারের কেনা ফ্ল্যাটে, আর দুটো মহিলা এনে ইমাকে তাদের সাথে পাঠিয়েছে পার্লারে। বাসর করবে আর একটু সাজবে না? তা কী করে হয়? গোলাপের পাপড়ি দিয়ে টনি প্লাস ইমা লেখা শেষ করতেই আমান গেয়ে ওঠে। সিয়াম তাল মিলিয়ে বলে, এবার কচি গাছে দুই লাউ ধরেছে, এতদিনে যত্নে রেখেছিল টনি খাবে বলে। ইরফান বলে, ভাই তোরা বলে যাচ্ছিস ওনারা আমাদের মায়ের বয়সী, এমনটা করা ঠিক হচ্ছে না। সিয়াম হামি তুলে বলে, বাল আমার বাল কয়, চুপ কর চালা। ইমা আমার আফার বয়সী, আর টনি তুলো ভাইয়ের। টনি বলে, তোরা ভালো করছিস না আমার সাথে, এর মাসুল দিতে হবে, ছাড়বো না তোদের। আমান বলে, ছাড়িয়েন না, ধরে রাখবেন শক্ত করে। আপনার পাখির চরিত্র ভালো না, আপনি না ধরলে আবার নতুন নাগর খুঁজবে। একরাশ মন খারাপ নিয়ে রাস্তার এক কোণা দিয়ে হাঁটছে আদ্রিতা। কোথায় যাচ্ছে জানা নেই তার, তবে এই গোধূলি লগ্নে একা একা হাঁটতে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে কখন যে কোর্টের কাছে চলে এসেছে বুঝতেই পারেনি। হঠাৎ আদ্রিতার নজর পড়ে আবরারের পানে। অ্যাডভোকেট আব্দুল মান্নানের চেম্বার থেকে বের হচ্ছে। আব্দুল মান্নান ডিভোর্সের জন্য উপযুক্ত অ্যাডভোকেট। এই পর্যন্ত 123টা ডিভোর্স করিয়েছে নিজ হাতে। এই তো বছরখানেক আগে আদ্রিতার বান্ধবী সাইমার ডিভোর্স করিয়ে দিল। আবরার তার কাছে কেন গিয়েছে? তাদের ডিভোর্সের জন্য? সত্যি সত্যি আদ্রিতাকে ছেড়ে দেবে সে? সম্পর্ক নষ্ট করে ফেলবে? বুকের ভেতরটা অসম্ভব কাঁপতে থাকে আদ্রিতার। চোখের কোণেই অশ্রুকণা জমা হয়। এখনই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আদ্রিতা মনে মনে ভাবছে, এভাবে সবটা শেষ হয়ে যাবে? না না না, এটা হতে পারে না, কিছুতেই না। হাতে উল্টো পিঠে চোখ মুছতে মুছতে আবরারের দিকে এগিয়ে যায় আদ্রিতা। সামনাসামনি দাঁড়িয়ে বলে, ডিভোর্স দিতে যাচ্ছেন আমায়?
আবরার ভ্রুকুচকায়, চোখে থাকা রোদ চশমার মাথার উপরে তুলে বিরক্তির স্বরে বলে। ডিভোর্স বানান করতে পারো? এটা কি নাউন বলো দেখি। আদ্রিতা রেগে চিল্লিয়ে বলতে যায়। আমার জীবন নিয়েছেন। আবরার তাকে থামিয়ে বলে। সিন ক্রিয়েট করবি না, চাপকে গাল লাল করে দেব। ইডিয়ার, চুপচাপ গাড়িতে বসো। শেষের কথাটা শান্ত স্বরে বলে এবং গাড়ি দরজা খুলে বসার জন্য ইশারা করে। আদ্রিতা চুপচাপ বসে পড়ে। গাড়ি চলছে আপন গতিতে। আবরার স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে অপর হাতে একটা সিগারেট মুখে পুরে নেয়। লাইটারের সাহায্যে তাতে আগুন জ্বালিয়ে মনে সুখ টানতে থাকে। আদ্রিতা মনোযোগ দিয়ে দেখতে থাকে আবরারকে। উনি সিগারেট খায়? কই, আগে তো দেখিনি। অবশ্য দেখবো না কিভাবে। আবরার তাসনিম কি আর সর্বক্ষণ আমার সঙ্গে থাকতো? আমাকে কি আর সব কথা বলতো না? আবরার তাসনিম সম্পর্কে আদ্রিতা ঠিক ততটাই জানে যতটা আর 5টা মানুষ জানে। কাছের মানুষরা যতটা জানে ততটা জানার অধিকার হয়তো তার নেই। এসব ভাবনার মাঝে একটা কথা মাথায় আসে আদ্রিতার। আচ্ছা, আবরার কি তাকে কখনোই ভালোবাসেনি? কখনোই কি আপন ভাবেনি? সবশেষে কখনোই কি মনে হয়নি আদ্রিতা নামক অসহায় মেয়েটিকে নিজের কাছে রেখে দেই? আমি ছাড়া তার কেউ নেই। আমায় কখনো ভালোবেসেছিলেন আবরার? আদ্রিতার এহেন প্রশ্নে বিরক্ত হয় আবরার। তাসনিম কপাল কুচকে ছোটের ভাঁজে সিগারেটের টান দেয়। নাকমুখ দিয়ে ধোঁ ওড়াতে ওড়াতে বলে। হোয়াট ইজ লাভ? কিভাবে ভালোবাসতে হয়? আই থিঙ্ক হাজব্যান্ড ওয়াইফের রোমান্স করাকেই ভালোবাসা বলে। সো তোমায় কতটা ভালোবাসি বুঝে নাও। সোজা প্রশ্নের সোজা উত্তর আবরার দিবে না, এটা জানতো আদ্রিতা। তবে এতটা বাঁকা উত্তর দিবে আশা করেনি। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা গাড়ির সিটে মাথা ঠেকিয়ে বলে। আমাদের ডিভোর্স হওয়ারই দরকার। এমন অসুস্থ সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ভালোই সিদ্ধান্ত নিয়েছেন আপনি। আবরার তাসনিম বড়ই মায়া মেশানো সুরে বলে। পাখি, ডিভোর্স ভীষণ বাজে একটা শব্দ। পরকীয়া, ডিভোর্স, ধোঁকা এসব পছন্দ নয় আমার। নেক্সট টাইম কখনো মুখে আনবে না, ওকে? কালকে আদ্রিতার জন্মদিন নিয়ে প্রতিটা মানুষেরই আলাদা উৎসাহ থাকে। গোটা 364 দিন মন খারাপ, দুঃখ, আক্ষেপ, আফসোস নিয়ে কাটালেও এই একটা দিনে তারা প্রাণ খুলে হাসার চেষ্টা করে। আদ্রিতাও সেই দলের একজন। প্রতি বছর নিজের জন্মদিনে রাত ঠিক 12টার সময় ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। বিশেষ কেউ ছিল না তার যে ঠিক 12টায় হ্যাপি বার্থডে বলবে বা একটা ছোট্ট কেক এনে তাকে দিবে। ওই বেলা গড়ালে মা শুকনো মুখে একটু হ্যাপি বার্থডে আওড়াতো, আর তিথি আপু তিহান ভাইয়া ছোটোখাটো গিফট দিত। এই যেমন একটা কলম বক্স, জ্যামিতি বক্স, টিফিন বক্স, এই যা। আবার কখনো কখনো বাবা কল দিয়ে বার্থডে উইশ করতো, কিছু টাকা পাঠাতো। ব্যাস, আদ্রিতার জাঁকজমকপূর্ণ জন্মদিন এভাবেই কেটেছে সব সময়। আদ্রিতা, কোথায় তুমি? রান্না করতে হবে তো। মায়ের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় আদ্রিতা। আসমানে জলজল করতে থাকে হাজারো তারাদের দিকে তাকিয়ে কখন যে চোখের কোণে অশ্রু জমা হয়ে গিয়েছে খেয়ালই করেনি। ডান হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রুম থেকে বের হয় সে। বাড়িতে মা, সে এবং আবরারের 4 বন্ধু ছাড়া আর কেউ নেই। কিচেনে যেতেই দেখতে পাই সিয়াম কিছু একটা করছে লুকিয়ে লুকিয়ে। আদ্রিতা কপাল কোচকায়, ধীর গতিতে পা বাড়িয়ে এগিয়ে যায়, কান এগিয়ে শোনার চেষ্টা করে। সিয়াম ফিসফিস করে কাউকে কলে বলছে। ইশারা, চলো মিট করি আমরা। ওপাশ থেকে ইশারা কি বলে শোনা যায় না, তবে আদ্রিতার পেছন থেকে 3 ইডিয়েট বলে ওঠে। ইশারা, মিট করিও না ভুলেও। সিয়ামের কিন্তু এনার্জি নেই, তার মেইন পয়েন্ট দুর্বল। যে ভয়ে কিচেনে লুকিয়েছিল সিয়াম, সে ভয়টাই দৌড়ে চলে এসেছে তার কাছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সিয়াম। আদ্রিতা এক কোণে গিয়ে দাঁড়ায়। আমান আবারও বলে ওঠে। ডাক্তার দেখিয়েছি বুঝলে ইশারা। ডাক্তার দুঃখে কাঁদতে কাঁদতে বলল এই মেশিনের তেল শেষ, আর চলবে না। সিয়াম কলখানা কাটতে গিয়ে লাউড স্পিকারে দিয়ে ফেলে। ওপাশ থেকে ইশারা বলে। তেল কিভাবে শেষ হলো? উচ্চ স্বরে হেসে ওঠে ইভান, আমান আর আহাদ। হাসি নিয়ন্ত্রণে এনে আহাদ বলতে যায়। আমি ডিটেলসে বলছি। বাকিটা শেষ করার আগেই সিএম কল কাটে। রাগী দৃষ্টিতে বন্ধুদের পানে তাকিয়ে কবিতার স্বরে বলে ওঠে। বন্ধু নামে কলঙ্ক তোরা, আমার ভাই কপাল পোড়া। কোন দুঃখে পেয়েছিলাম তোদের, নষ্ট করে দিলে আমার পীড়িতের স্বাদের। আমান সিএমের পিঠ চাপকে বলে। কি সুন্দর কবিতা, আরো বলতে থাক, শুনতে ভালো লাগছে। সিএম বলে না, মুখ বাঁকিয়ে চলে যায়। বেচারা সবসময় ইশারার সামনে তার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়। এই মুখ কি করে দেখাবে মেয়েটাকে? রাত 11:40। আজকে সারাদিনই আবরার তাসনিনকে দেখেনি আদ্রিতা। কোথায় গেছে জানাও নেই। সিয়াম, আমান, আহাদ, ইভান ওরা তো সারাদিন
বাড়িতেই ছিল, ছিল না শুধু ওই একটা মানুষ। মা তার পছন্দের সব খাবার রান্না করে অপেক্ষা করছিল। অবশ্যই এখনও অপেক্ষা করছে, তবে আদিতা জানে সে আসবে না। তার কাছে ইমোশন, টাইমিং, ভালোবাসা এসবের কোনো ভ্যালু নেই। বড্ড পাষাণ এবং হার্টলেস মানুষ কি না। এসব ভাবতে ভাবতে ব্যালকনি গিয়ে দাঁড়ায় আদ্রিতা। আজকে আসমানে চাঁদ নেই, রাস্তায় থাকা ল্যাম্পপোস্টগুলো জ্বলছে না, যেন তারাও আজকে চাঁদের মতো লুকিয়ে পড়েছে। অমাবস্যা নেমেছে তাদের জীবনেও। আদ্রিতা ঘুটঘুটে কালো রঙের আসমান পানে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, ওহে চাঁদ, আমার ব্যক্তিগত চাঁদকে বলে দিও আমি তাকে অসম্ভব ভালোবাসি। সে যেন আমায় ভুলে না যায়। মনের কোণে কিংবা জীবনের শেষ পৃষ্ঠার এক লাইনে যত্নে সাজিয়ে রাখে। আমি আগাছার ন্যায় সেই এক কোণায় অতি সুন্দর ফুল হয়ে তার বুক পকেটে থেকে যাবে, অবহেলা সহ্য করে। তখনই একটা শব্দ হয়। কিসের শব্দ? আদিতা আসমান থেকে দৃষ্টি ফেরায়, আশেপাশে তাকে শব্দের উৎস খুঁজতে থাকে। তখনই চারিপাশে লাইট জ্বলে ওঠে। লাইট নয়, মিটিমিটি তারা এবং বিশাল বড় সাইজের একটা বাঁকা চাঁদ। আসমানে ভেসে উঠেছে ইংরেজি বর্ণ দিয়ে সাজানো লেখাটি, হ্যাপি বার্থডে পাখি। আদিতা আশ্চর্য হয়, দুই হাতে মুখ চেপে ধরে তখনই আরেকটা চমক দেখতে পায়। ব্যালকনি থেকে কিছুটা দূরে বিশাল সাইজের মনিটরে ভেসে উঠেছে আদিতার ছোট থেকে বড় হওয়ার ফটোগুলো। 1 month, 2 months, 3 months, মানে জন্ম থেকে বেড়ে ওঠা অবধি সকল মাসের ফটো। মিউজিক বেজে ওঠে। তু হি তো জন্নত মেরি, তু হি মেরা জুনুন, তু হি তো মন্নত মেরি, তু হি রোকা সুকুন, তু হি আঁখিयों की ठंडक, तू ही दिल की ये दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू। এখানেই শেষ নয়, হঠাৎ করে আদিতার সামনে আসে আবরার। হাঁটুমুড়ে বসে পড়ে, হাতে লাল রঙের একটা বক্স, তাতে ডায়মন্ডের রিং। সেটা আদিতার পানে এগিয়ে দিয়ে বলে ওঠে, ভালোবাসা কাকে বলে আমি জানি না, বাট যদি ভালো থাকার নাম ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতি মুহূর্তে ভালোবাসি পাখি। আই লাভ ইউ। আদিতা ঠিকঠাক শুনতে পেল না বোধহয়। আবরার তাকে আই লাভ ইউ বলল, নাকি ভুল শুনল? আদিতা মায়া নয়নে তাকিয়ে থাকে আবরারের মুখপানি, মানে সে আবার শুনতে চায় আবরার ঠিক কি বলল। কি বললেন? আবরার দাঁড়িয়ে পড়ে, বক্স থেকে রিং খুলে আদিতার হাতে পরিয়ে দিয়ে কোমর জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ গুজে বলে। আদিতা ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দেয় আবরারকে, চোখ পাকিয়ে বলে, অসভ্য নির্লজ্জ বেহায়া হাতি কোথাকার, প্রপোজটাও ঠিকঠাক করতে জানে না। আই হেট ইউ। রাগে হাত পা কাঁপছে টনির। ফুল সাজানো খাটে বসে আছে, তাতে দাঁত চেপে, হাতে ফোন। সুইজারল্যান্ড থেকে তার বউ 1000বার কল করে যাচ্ছে, মেয়ে ভয়েস মেসেজ পাঠাচ্ছে, কিন্তু তাদের মেসেজের উত্তর দিচ্ছে না। দিবে কি করে, কিভাবে বলবে? আমি আবার বিয়ে করেছি। ইমা বেশ মুডেই আছে আপাতত। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলছে আর গুনগুন করে গান গাইছে, যেন মনে রং লেগেছে। টনির ইমাকেও বিরক্ত লাগছে, ইচ্ছে করছে ঘাড় ধরে রুম থেকে বের করে দিতে, কিন্তু শয়তান ছেলেগুলো বাহির থেকে দরজা লক করে চলে গেছে। টনি বিড়বিড় করে বলে, ওদের আমি ছাড়বো না, এক একটাকে নরক দেখিয়ে ছাড়বো। ইমার নজর পড়ে টনির দিকে, তার থতমত মুখখানা দেখে বলে, কি ব্যাপার মিস্টার টনি, এত আপসেট দেখাচ্ছে যে? টনি ইমার দিকে না তাকিয়ে জবাব দেয়, তুমি গাড়ে জুটলে আপসেট হব না। ইমা বাঁকা হাসে এবং বলে, ভালোই হলো, এত টাকা পয়সা আপনার একটা বউ খেয়ে শেষ করতে পারত না। টনি জবাব দেয় না। মূল এই মহিলার সাথে কথা বাড়াতে চাচ্ছে না। ঠান্ডা মাথায় প্ল্যানিং সাজাতে হবে, তার জন্য ঘুম প্রয়োজন। মাথাটা বড্ড ব্যথা করছে, ঘুমালে রিল্যাক্স লাগবে। তার উপর আবার কাল সকাল 7টার ফ্লাইটে সুইজারল্যান্ডে যাবে। আবরার এবং তার বন্ধুদের যা করার সুইজারল্যান্ড গিয়েই করবে, জীবনটা শেষ করে দেবে ওদের। এসব ভাবতে ভাবতেই খাটের মাঝখানে উঠে পড়ে সে। বালিশে মাথা রাখবে, ঠিক তখনই খাট ভেঙে পড়ে যায়। সেকেন্ডের মধ্যেই ঘটে যায় ঘটনা। কোমরে বেশ ব্যথা পায় টনি, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইমা বড় বড় চোখ করে তাকায়, কি হলো এটা? সে এগিয়ে যায়, টনির দিকে হাত বাড়িয়ে বলে, এ বাবা, কিভাবে বললেন? টনি ইমার হাত ধরে না, বরং একা একাই উঠে পড়ে। সে বুঝেও যায় এসব সিয়ামদের কারসাজি।
এই দৃশ্যখানা ল্যাপটপের স্ক্রিনে দেখে চার বন্ধু হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। যাক, প্ল্যানিং সাকসেসফুল। সিয়াম বলে, বাসর রাতে ভাঙিল খাট, পড়ল বড় দুরুম করে। বউ বলে উঠল, কি হলো তোমার, পড়ল কি করে? এমন প্রশ্ন শুনিয়া বর হাসিল লাজুক হাসি। জবাব দিল, বউ গো, এটা পাওয়ারের কার সাথে? এমন কথা শুনিয়া বউ পাইয়া গেল লজ্জা। বরের টাকে হাত বুলিয়ে বলে উঠল, চলো ফ্লোরেই করে ফুলসজ্জা। সিয়ামের এমন সুন্দর কবিতা শুনে আহাদ বলে, ভাই, তুই তোর প্রতিভা ফুটিয়ে তুলিস না, নারী বুড়ির ভিতরে লুকিয়ে রাখো। জুতোর বড়ই দাম, লোবেল বানাতে সমস্যা হবে আমাদের। আমান বলে ওঠে, আহাত, সত্যি কথা বলিস না, সিয়াম কষ্ট পাবে। চোখ দুটো ছলছল করছে আদ্রিতার, কলিজা কাঁপছে, গলা শুকিয়ে আসছে, হাঁসফাঁস লাগছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে, নিজের ভারসাম্য ধরে রাখতে পারছে না। বিশাল মনিটরের স্ক্রিনে কার্টুন চলছে, সেখানে দেখাচ্ছে একটা কালো রঙের গাড়ি চলে যাচ্ছে, গাড়ির পেছনে একটা সাদা বিড়াল দৌড়াচ্ছে, তার পেছনে একটা ছেলেটা গাড়ি ধরে ফেলো, আর বিড়ালটা এলোমেলো দৌড়াতে থাকলো। একটা সময় বড় একটা গাড়ি আসলো, বিড়ালটিকে ধাক্কা দিল, ছিটকে পড়লো বিড়ালটা। গাড়ি ধরে রাখা ছেলেটাও গাড়ি ছেড়ে দিল, সেও গড়িয়ে পড়লো রাস্তায়। তারপর মৃত বিড়ালটিকে কোলে নিয়ে কাঁদতে থাকলো। এমন দৃশ্য দেখে আদ্রিতা ঠিক বুঝতে পেরেছে এই ঘটনাখানা বাস্তবে ঘটেছে, তার সাথেই ঘটেছে। তার অ্যানি আর নেই। সিএম ভাই তার জন্য নিজের জীবনের পরোয়া করেনি। আদ্রিতা দুই হাতে মুখ ঢেকে জুকরে কেঁদে ওঠে। আবরার, আপনি আমার অ্যানিকে বাঁচাতে পারলেন না? আপনার না এত ক্ষমতা, আপনি না এত বড় মানুষ, তাহলে সামান্য একটা বাচ্চাকে বাঁচাতে পারলেন না? আমি তো নিশ্চিন্তে দিন পার করছি, ভাবছি আমার অ্যানি সুইজারল্যান্ডে ঠিকঠাক আছে, আমি আবার গেলেই তাকে দেখতে পাবো, ছুতে পারবো। আবরার আদ্রিতার পাশে বসে হাঁটু মুড়ে বসে, হাত রাখে আদ্রিতার কাঁধে। ডোন্ট ক্রাই পাখি, ডিসগাস্টিং লাগে আমার। আদ্রিতা চোখের পানি মুছে নেয়, হাতের উল্টো পিঠে তাকায় আবরারের মুখে পানি। ইচ্ছে করছে জাপটে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে, কিন্তু সেটা করে না, বরং সুন্দর পুরুষালী হাতখানা আঁকড়ে ধরে আবদারের স্বরে বলে, ঠিক আছে, কাঁদবো না, শুধু একবার বলুন আমাকে চাই আপনার। আদ্রিতার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে আবরার জবাব দেয়, ইয়েস, তোমার জন্যই। বাকিটা শেষ করার আগে আদ্রিতা বলে, তাহলে সব ছেড়ে দিন, আমার হয়ে থাকুন, শুধু ভীষণ সাধারণ হয়ে। আমাদের ছোট্ট একটা ঘর হোক, সেখানে বিলাসিতা থাকবে না, অঢেল টাকা থাকবে না, কোনো শত্রু থাকবে না। বাংলাদেশের কোনো এক প্রান্তের ক্ষুদ্র একটা শহরে ছোট বাড়ি বানাবো, আর 5টা সাধারণ মানুষের মতো অল্প কিছু একটা রোজগার করে এনে দেবেন আমায়। ডাল ভাত রান্না করে আপনার জন্য অপেক্ষা করব আমি। আদ্রিতা জবাবের আশায় উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু আবরার কোনো জবাব দেয় না। আদ্রিতা আরও একটু শক্ত করে চেপে ধরে আবরারের হাত, পুনরায় বলে, আমার হয়ে থাকুন না আবরার, খুব সাধারণ হয়ে বাঁচবো আমরা। পরন্তু বিকেলে আপনার হাত ধরে কিছুটা পথ হাঁটবো, ছুটির দিনে আপনার সঙ্গে গোটা শহর ঘুরে বেড়াবো। রাস্তার ধারে আগাছায় বেড়ে ওঠা সাধারণ ফুল আমার হাতে দিয়ে বলবেন ভালোবাসি, বাস, আর কিচ্ছু চাই না আমার। আদ্রিতার কথা একটু হাসে আবরার। আদ্রিতা থেকে নিজের হাত ছড়িয়ে নেয়, এবার 2 হাত আদ্রিতার 2 গালে রেখে কপালে চুমুখে উদাস স্বরে জবাব দেয়, তোমার মতো থাকতে আমি খুব চাই, আমার মতো থাকাটা আমার দুর্ভাগ্য। আবরারের কঠিন কথা বুঝতে পারে না আদ্রিতা, শুধু এটুকু বুঝতে পারে আবরার থাকবে না, তাকে বেঁধে রাখতে পারবে না। থাকবেন না আমার সাথে? আমি বেপরোয়া ঘোড়া পাখি, তুমি সংসারের বাঁধনে বাঁধতে পারবে না আমায়, আর আমার থেকে মুক্তিও পাবে না। আপনার অনেক শত্রু আবরার, টনি ছাড়বে না আপনাকে, আমার বাবাও ছাড়বে না। প্রসঙ্গ পাল্টে আবরার বলে, পাখি, একটা গান শুনবে? ইউ নো হোয়াট, কলেজ লাইফে অনেক গান গাইতাম, গিটার বাজিয়ে বন্ধুদের সাথে আড্ডা জমাতাম। ওয়েট এ মিনিট, গিটার নিয়ে আসছি, তোমায় গান শোনাবো। আবরার চলে যায়, নিজের রুমে গিয়ে আলমারি থেকে পুরনো গিটার খুঁজে বের করে এবং সেটা নিয়ে ফিরে আসে আদ্রিতার কাছে। পাশে বসে গিটারে সুর তোলে। অনেক দিন চর্চা করা হয় না, তবু বেশ ভালোই সুর তুলতে পারে, সেই সাথে ঠোঁট মিলিয়ে গাইতে থাকে। আজ এক নাম না জানা কোনো পাখি
ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো, আজ এলো কোন জানা বিকেল, গান দিল গোধূলি এক মুঠো। তুমি যাবে কি, বলো যাবে কি, দেখো ডাকছে ডাকলো কেউ। তুমি পাবে কি, পাবে কি, সামনে বেপরোয়া ঢেউ। ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আদ্রিতার। পিট করে চোখ খুলতেই নিজেকে বেলকনিতে আবিষ্কার করে। এই তো রেলিংয়ে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে বসে বসে ঘুমাচ্ছিল। আদ্রিতার যতদূর মনে পড়ছে তার সাথে আবার ছিল, গান শোনাচ্ছিল তাকে। গান শুনতে শুনতে কখন জানি চোখ লেগে গিয়েছিল, বুঝতেই পারেনি সে। আদ্রিতা হামি তুলে উঠে দাঁড়ায়, এদিক ওদিক তাকিয়ে আবরারকে খোঁজে। কোথায় গেল সে? আর গেলই যখন, আদ্রিতাকে ডেকে তুলল না কেন? হিরোদের মতো করে করে খাঁজে শুয়ে দিতেও তো পারত। মুখ বাঁকায় আদ্রিতা, চুলগুলো হাত খপা করতে করতে ওয়াশরুমে ঢোকে। চটজলদি ফ্রেশ হয়ে নিজের নামে ব্রেকফাস্ট বানাতে হবে। নিশ্চয়ই মা একা একা কিচেনে রয়েছে। আদ্রিতার ভাবনাই সত্যি হলো। আতিয়া বেগম ময়দার ডো বানাচ্ছে। গুড মর্নিং মা। কি যে করিস তুই, এত দেরি করলি কেন? আদ্রিতা সবজি হাতে নিয়ে জবাব দেয়, তোমার ছেলে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল, তাই দেরি হয়ে গেল। আতিয়া মলিন হাসে। ছেলেটা তোকে ভীষণ ভালোবাসে। তা তোকে যে কাজ দিয়েছিলাম? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি তার সঙ্গে চলে যাব। তোমার ছেলে এখানে থাকবে না, সে নিজেকে বদলাবেও না, যেমন তেমনই থাকবে। একটা হাতি জন্ম দিয়েছো তুমি, সারাক্ষণ শুধু হম্বি তম্বি করবে আর ধমকাবে। এত রাগ কোথা থেকে আসে তার? তুই এবার ভালোবাসা দিয়ে রাগ কমিয়ে দিস। লাজুক হাসে আদ্রিতা, মনে মনে বলে, তোমার হাতি ছেলে রাগ কমাতে গেলে আমাকে চুমুখেই আধ মরা করে ফেলবে, বেপরোয়া একটা। শুধুমাত্র আদ্রিতার জন্য বাংলাদেশে আসেনি আবরার, তার পার্সোনাল কাজও ছিল। তাসিন ফ্যাশন হাউজের একটা শাখা বাংলাদেশে খুলতে যাচ্ছে। আবরারের স্বপ্ন গোটা পৃথিবী চিনবে তাকে, গোটা পৃথিবীতে রাজত্ব করবে সে এবং তার কোম্পানি। তারপর জন্য জায়গা কিনে ফেলেছে অনেক আগেই, সেখানে বিল্ডিংও উঠেছে। আজকেই কাজের সমাপ্তি হবে। আবরার, আমান, আহাদ এবং ইভান সেই বিল্ডিংয়ের সামনে থাকা একটা রেস্টুরেন্টে বসে আছে। সকলের সামনে কফি রাখা, বাট কেউ হাতে নিচ্ছে না। বাংলাদেশের সবথেকে বড় ব্র্যান্ড যা এই মুহূর্তে মার্কেট দখল করে আছে, সেই ব্র্যান্ডের মালিকও আবরারের সামনে বসে আছে। সে টনির শালা। ইতোমধ্যেই জেনেছে আবরার টনির সঙ্গে ঠিক কি করেছে। তো মিস্টার আবার তাসনিন, আপনি যা করছেন তা কি ঠিক করছেন? আপনি বোধহয় জানেন না, সুইজারল্যান্ডে আবরার কোম্পানিতে আগুন লেগেছে, জ্বলে গেল। তাকে কথা শেষ করতে না দিয়ে আবরার বলে ওঠে, দুটো ব্যাপারে আবরার তাসনিন ভীষণ পজিটিভ। ওয়ান আদ্রিতা চৌধুরী, টু তাসিন ফ্যাশন হাউস। এই দুটো জায়গায় যারা হাত দিবে বা দেওয়ার চেষ্টা করবে তাদের শেষ করে দেব আমি। লোকটা ভীষণ মজা পেল বোধহয়। ঠোঁটের কোণে কুটিল হাসি জমিয়ে বলে, ওয়াও, তাই? বাট এই দুটো জায়গায় যে হাত দেওয়া হবে, অলরেডি তাসিন ফ্যাশন হাউস জ্বলছে, এবার অদ্রিতা। বাকিটা শেষ করতে পারে না সে। ছুঁয়ে দেখা, জাস্ট তার দিকে তাকিয়ে দেখ, দুনিয়া দেখার স্বাদ মিটে যাবে। আবরার তাসনিন বড্ড হিংস্র, বাজ পাখির চেয়েও হিংস্র, শুধু তার পাখির ব্যাপারে। শি ইজ মাইন। চলে যায় আবরার। তাকে অনুসরণ করে পেছন পেছন যেতে থাকে চার বন্ধু। আপনার জানোয়ারটা আমাদের স্বপ্নের ফ্যাশন হাউস জ্বালিয়ে দিল। সিয়ামের চোখে টলমল করছে পানি, যখন তখন গড়িয়ে পড়বে। আবরার তার কাঁধে হাত রাখে। সুইজারল্যান্ড ব্যাক করব আমরা। মাকে সঙ্গে নিবি? আমানের প্রশ্নের কোনো জবাব দেয় না আবরার। নিজের বাইকে উঠে হেলমেট মাথায় পরে নেয়, তারপর চলে যায় নিজ গন্তব্যে। ওরা চার বন্ধু গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আদ্রিতার বরাবরের ইচ্ছা ছিল স্লিভলেস ব্লাউজের সাথে লাল রঙের পাতলা শাড়ি পরবে। 2 হাত ভর্তি লাল চুড়ি থাকবে, কানে বড় বড় ইয়ারিং, ভারী মেকআপ আর ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক। রুমখানেও বেশ সাজানো থাকবে, বিভিন্ন রঙের ক্যান্ডেল, তার সাথে তরতাজা গোলাপ এবং রজনীগন্ধার ফুলের কম্বিনেশনে সাজানো। আজকে আদ্রিতার স্বপ্ন পূরণের দিন। ঠিক যেভাবে সে সাজাতে চেয়েছে কক্ষ, ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছে সিয়াম, আমান, আহাদ এবং ইভান। এই মুহূর্তে সুন্দর রুমখানায় দাঁড়িয়ে আছে আদ্রিতা। রুমের মাঝখানে রয়েছে ছোট টি টেবিল, তার উপরে লাল রঙের কেক, পাশেই চাকু। আবরার আসলে কেক কাটতে বলেছে সিয়াম। রুমে হালকা ভলিউমে গান বাজছে।
যদি মনটা চুরি করি তোমার মন আকাশে ওড়ি, দেবে কি ওই পরাণে ঠাই। যদি তোমার হাতটা ধরি আর কথার মায়াই পড়ি, তুমি কি হবে কি আমার পুরোটাই। গানখানা বড্ড পছন্দের আদ্রিতার। গানের সঙ্গে ঠোঁট মেলাতে মেলাতে চট করে নিজের মনের মতো করে সে জানায়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখতে থাকে বারংবার, আর মিটমিট করে হাসতে থাকে আর বিড়বিড় করে বলে,